হাই প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্বে। আমি এ পর্বে আলোচনা করব অধ্যায় 10 131 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আশা করি অতি সহজে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি বলছে। তো বলছে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এখানে আছে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়ত এবং 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো চলো আমরা প্রথমে সূত্রগুলো দেখে নিই। তাহলে দেখো, এখানে দুইটি সূত্র লিখে দিয়েছি। চতুর্ভুজ, ত্রিভুজ, সামান্তরিক, এগুলোর অনেক ধরনের সূত্র আছে, তবে তোমাদের 4th শ্রেণীর বইয়ে কেবলমাত্র এই দুটাই অঙ্ক আছে, আয়তক্ষেত্র দিয়ে এবং বর্গক্ষেত্র দিয়ে। তাই আমি শুধুমাত্র এই দুটাই সূত্র লিখে দিয়েছি। তোমরা যখন পঞ্চম শ্রেণীতে উঠবা তখন আরো সূত্র পাবা, সামান্তরিকের, ত্রিভুজের। এখন যেহেতু এই দুটাই আছে তাই এই দুটাই লিখে দিয়েছি। তো দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু দৈর্ঘ্য গুণিত এক বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য গুণিত এক বাহু দৈর্ঘ্য। কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়, আর বর্গক্ষেত্রে 4টি বাহুই সমান হয়। যেমন দেখো, এটি হচ্ছে একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় এবং সমান্তরাল, অর্থাৎ এই বাহুটা এই বাহুটা সমান, এই বাহুটা এই বাহুটা সমান। ঠিক আছে, তো এই পাশ যা হবে এ পাশের মানও তা হবে। যদি এ পাশের মান 80 হয় তো এ পাশের মানও 80 হবে, অর্থাৎ উভয় পাশ কি সমান। এদিকটা যদি 60 হয় এদিকটাও 60 হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কয়টা? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2টা, প্রস্থ হচ্ছে 2টা। তো যে কোনো একটা দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। এটার যদি পরিসীমা বলতো, কারণ তোমাদের অনুসরণে একটা অঙ্ক ছিল, উপর পড়ার টেবিলের পরিসীমা কত, পরিসীমা বলেছিল। তো এই যে আয়তক্ষেত্র, এটা যদি আয়তক্ষেত্র হয় বা টেবিল হয়, তাহলে পরিসীমা অর্থাৎ চারিদিক, অর্থাৎ চারিদিকের এগুলো যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। ঠিক আছে, আর সূত্র অনুযায়ী যেটা হচ্ছে সেটা হচ্ছে দৈর্ঘ্য কয়টা? 2টা, প্রস্থ 2টা। সেজন্য আমরা কি করব, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলেই বের হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? এটা আয়তক্ষেত্র পেলাম, কি দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাবো। আর বর্গক্ষেত্রের হচ্ছে 4টি বাহুই সমান। এই যে বর্গক্ষেত্রের কি হবে, 4টি বাহুই সমান হবে। আর একটি বাহুর মান দেওয়া যদি থাকে, মনে করো 4 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহুর মানে 4 সেন্টিমিটার, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই কি সমান। সেই জন্য এর ক্ষেত্রফল নির্ণয়ের সময় এক বাহু দৈর্ঘ্য কিন্তু এক বাহু দৈর্ঘ্য, অর্থাৎ দুই পাশ যদি আমরা গুণ করি তাহলে কি 4 4 একই রকম, ওই জন্য এক বাহু দৈর্ঘ্য কিন্তু এক বাহু দৈর্ঘ্য, অর্থাৎ 4 4 গুণ করলে 16। আর ক্ষেত্রফল কোনগুলোকে ধরা হয়? ক্ষেত্রফল ধরা হয় পরিসীমা, যেমন বললাম এর চারিদিকের যোগফল। ক্ষেত্রফল হচ্ছে এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে গুণফল। যেমন 4 সেন্টিমিটার করে আছে, 4 4 16, অর্থাৎ ভেতরের অংশটুকু হচ্ছে 16। তাহলে আমরা এই 80 আর 60 যদি গুণ করি তাহলে কি হবে? 6টা 48, অর্থাৎ 4800। এই ভিতরের অংশটুকুর মান কত হবে? 4800। অর্থাৎ ক্ষেত্রফল বলতে এই ভিতরের অংশটুকু বুঝায়। ঠিক আছে, এই ভিতরের অংশটুকু। তো চলো আমরা অঙ্কগুলো দেখি। তাহলে এখানে বলছিল কি, যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা প্রথম অঙ্কটা করি, যে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 15 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়ত। তাহলে এই আয়তের আমরা ক্ষেত্রফল বের করবো। তো কিভাবে করবো দেখো, প্রথমে লিখে নিব যে দেওয়া আছে দেওয়া আছে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রের প্রস্থ কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার। এখন আমরা এটা কি বের করবো? ক্ষেত্রফল বের করবো। তাহলে লিখবো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সূত্র কি? এই যে সূত্র, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত
প্রস্থ। আর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 21 সেন্টিমিটার। আর প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল সবসময় আমাদের বর্গ লিখতে হয়, আর যে এককটা থাকবে সে এককটা বসাতে হবে, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ক্ষেত্রফল সর্বদা কি হয়? বর্গ একক হয়। ঠিক আছে, আমরা যদি তখন 15 আর 21 গুণ করি, তাহলে দেখো 15 একে 15, হাতে থাকে 1, 15 দুগুণে 30, আর হাতের একে হয় 31 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ। সিম্পল অঙ্ক, জাস্ট সূত্র ব্যবহার করে অঙ্ক যদি করি তাহলে আমরা কি পাবো? ফলাফল পেয়ে যাব। তো 2 নাম্বারটা দেখো, বলছে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ, তাহলে বর্গের সূত্র ব্যবহার করে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চলো ঝটপট করে ফেলি। তাহলে আবার লেখো, দেওয়া আছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে লিখবো, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান কি? এক বাহুর দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বা বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য লিখলো, সমস্যা নাই। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 গুণিত 10 কি হবে? বর্গ সেন্টিমিটার। তাহলে 10 আর 10 গুণ করলে কত হবে? 100 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। তো চলো আমরা পরবর্তী অঙ্ক দেখি। এখানে 2 নম্বর অঙ্কটা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবা। এটা একটু ভিন্ন রকম অঙ্ক, ক্ষেত্রফল নির্ণয়েরই, কিন্তু একটু অন্যরকম। এর আগে শিখলা ক্ষেত্রফল বের করা, কিন্তু এবার বলছে ডান পাশের আয়তটির প্রস্থ কত। ডান পাশের আয়তটির প্রস্থ কত? এই যে দেখো, ডান পাশে কি দেওয়া আছে? একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। ঠিক আছে, তো আমি কি বলেছি প্রথমেই, যে এর ভিতরে যে অংশটুকু থাকে সেই অংশটুকু কি? ওই ক্ষেত্রটার কি? ক্ষেত্রফল দেওয়া থাকে। অর্থাৎ ভিতরের অংশটুকু ক্ষেত্রফল, তার মানে এই আয়তটার 56 দেওয়া আছে, এটা কি? ক্ষেত্রফল। আর যখনই বর্গ কথাটা দেখবা জানবা ওটা ক্ষেত্রফল। ঠিক আছে, ভিতরের অংশে যদি এভাবে দেওয়া থাকে ক্ষেত্রফল, অথবা যদি দেওয়া থাকে যে এত বর্গ কিলোমিটার কি সেন্টিমিটার মিটার বর্গ থাকলে জানবো এটা ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে 56 সেন্টিমিটার, 56 বর্গ সেন্টিমিটার। আর এই যে আমি বলেছি বড় দিক সব সময় কি হয়? দৈর্ঘ্য হয়। বড় দিক সবসময় দৈর্ঘ্য, আর ছোট দিক প্রস্থ হয়। এই যে পাশে দেওয়া আছে, এই পাশটা কিন্তু বড়, তাহলে 8 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে হবে? প্রস্থ বের করতে হবে। তো আমরা যখন সূত্র লিখেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখেছি কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখন যদি অঙ্কে দৈর্ঘ্য অথবা প্রস্থ চাই, তাহলে ক্ষেত্রফল বের করার সময় যেমন আমরা এটা গুণ করেছি দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ যখন চাইবে তখন আমরাকে যে কোনো একটাতে ভাগ করতে হবে। অর্থাৎ যদি দৈর্ঘ্য চাই তাহলে প্রস্থ দ্বারা ক্ষেত্রফলকে ভাগ করতে হবে, যদি প্রস্থ চাই তাহলে দৈর্ঘ্য দ্বারা ক্ষেত্রফলকে ভাগ করতে হবে। বুঝছো কি বললাম? ক্ষেত্রফল চাইলে যেমন দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হয়, দৈর্ঘ্য চাইলে প্রস্থ দ্বারা ক্ষেত্রফলকে ভাগ করব, আর প্রস্থ চাইলে দৈর্ঘ্য দ্বারা ভাগ করব। আশা করি বুঝেছো। তো চলো আমরা অঙ্কটি করে ফেলি। তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে আয়তটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 56 বর্গ সেন্টিমিটার। আর লিখবো আয়তটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। তাহলে আমাদের কি চেয়েছে? প্রস্থ চেয়েছে।
তাহলে আমরা এখানে লিখবো আয়তটির প্রস্থ হট চিহ্ন দিতে পারো, ঠিক আছে। এবার লিখবো আমরা জানি আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে সূত্র। তাহলে লিখবো অতএব আমাদের কি চেয়েছে, প্রস্থ বের করতে হবে, ঠিক আছে। তাহলে সরাসরি আমরা লিখবো প্রস্থ সমান আয়তের ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য। কারণ কি বললাম, ক্ষেত্রফল বের করলে যেমন দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হয়, দৈর্ঘ্য অথবা প্রস্থ চাইলে যেটা চাইবে সেটার বিপরীতে কি করতে হয়, ভাগ করতে হয়। তাই আমরা এটা কি করলাম, ভাগ করলাম, ঠিক আছে। তাহলে আয়তের ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে, 56, ভাগ হচ্ছে দৈর্ঘ্য কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। তাহলে 8 দ্বারা এটা ভাগ করব, এটা হবে সেন্টিমিটার। কারণ দৈর্ঘ্য প্রস্থ বর্গ হয় না, কিন্তু সেন্টিমিটার হয়, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে এখন আমরা যদি 8 দিয়ে 56কে ভাগ করি তাহলে কত হবে, 7 8 56, অর্থাৎ 7 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো, কি অঙ্কটা সহজ না। তো আজকে এ পর্যন্তই ছিল এই পর্বের অঙ্ক। আমরা পরবর্তীতে পরের পৃষ্ঠের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।